গুড আফটারনুন। আজকে আমরা আলোচনা করব ইতিহাসের দুটো গুরুত্বপূর্ণ টপিক, সাঁওতাল বিদ্রোহ এবং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তো যাই হোক, আমরা দেখেছি স্বাধীন চেতা, সহজ সরল, শান্তিপ্রিয় মানুষগুলোর ওপরই বর্ষিত হয় অত্যাচার, শোষণ, লাঞ্ছনা আর বঞ্চনা। আমরা আজকে দেখব কিভাবে কৃষিজীবী সম্প্রদায়, কৃষিজীবী শান্তিপ্রিয় মানুষ, সহজ সরল আদিবাসী এই সম্প্রদায় যারা বনের ওপর নির্ভর করে, বনের ওপর নির্ভর করে ফল মূল, কখনো মধু, কখনো বন্য জীবজন্তুকে খাদ্য হিসাবে গ্রহণ করে, আবার অন্যদিকে কৃষিকাজকে জীবিকার ভিত্তি হিসাবে গড়ে তোলে, যারা জীবিকা নির্বাহ করত, সেই সমস্ত মানুষদের কথা আজকে আমরা আলোচনা করব। সেই সমস্ত মানুষদের উপর যে সমস্ত অত্যাচার হতো, শোষণ হতো, তার প্রতিবাদে যে বিদ্রোহ হতো বা বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহটাই আজকে আমরা আলোচনা করব। বলো তো কোন বিদ্রোহ সেটা? সাঁওতাল বিদ্রোহ। দেখো, আজকে যেটা বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, ঝাড়খণ্ডের কিছুটা অংশ মিলে যে মানভূম, সিংভূম, ছোটনাগপুর, এই সমস্ত যে অঞ্চলটা অরণ্যাবৃত, এই অঞ্চল, এখানেই সুপ্রাচীন কাল থেকে বসবাস করত এই শান্তিপ্রিয়, সহজ সরল, কৃষিজীবী সাঁওতাল মানুষেরা। কোনো সমস্যা ছিল না। তারা যুগের পর যুগ কৃষিকে ভিত্তি হিসাবে গড়ে তোলে, বন থেকে বিভিন্ন শাক সবজি দৈনন্দিন জীবনের খাদ্য হিসাবে গ্রহণ করে জীবিকা নির্বাহ করত। কিন্তু হঠাৎ করে ইংরেজ কোম্পানির তথা ইংরেজ কর্মচারীর ব্যবসায়িক ভিত্তি তথা রাজনৈতিক চিন্তা চেতনা থেকে উদ্ভূত একটি বন্দোবস্ত, যেটা তোমরা জানো চিরস্থায়ী বন্দোবস্ত, 1793 সালের মার্চ মাসে যখন প্রবর্তিত হয়, তারপরেই গোলযোগটা শুরু হয়। তোমরা জানো, আমরা সবাই জানি, এই চিরস্থায়ী বন্দোবস্তর ফলে গ্রামকে গ্রাম, অঞ্চলের পর অঞ্চল চিরস্থায়ীভাবে কোনো জমিদার, কোনো মহাজন, ইজারাদার, তাদের উপরে খাজনার ওপর ভিত্তি করে ইংরেজরা বিক্রি করে দিত। বাৎসরিক একটা ট্যাক্স ইংরেজকে দেওয়া হতো, আর স্বাভাবিকভাবেই সেই ট্যাক্সের টাকার চেয়ে বেশি ইনকাম করতে তো চাইবেই সেই সমস্ত জমিদার মহাজনরা। আর এর ফলেই সৃষ্টি হয়ে যায় বিভিন্ন বিদ্রোহগুলো। আমরা নীল বিদ্রোহ বলো, কোল বিদ্রোহ বলো, আজকের আলোচ্য সাঁওতাল বিদ্রোহ প্রত্যক্ষভাবে এর কারণে ছিল। তো 22শে মার্চ 1893 সালে, 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হওয়ার পর এই সমস্ত সহজ সরল মানুষদের উপরে ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়।
সাঁওতালরা ভাবতে থাকলো আমাদের পূর্বপুরুষ, তাদের পূর্বপুরুষ যেখানে মুক্ত অঞ্চল রূপে এই অঞ্চলে কৃষিকাজ করত, আজকে আমাদের খাজনা বা ট্যাক্স দিতে হচ্ছে। বিদ্রোহের সুর বইতে থাকলো সমাজে। কিন্তু তখনও প্রাথমিকভাবে তারা বিদ্রোহ করেনি। তারা বাঁকুড়া, মেদিনীপুর, ছোটনাগপুর এই সমস্ত অঞ্চল ছেড়ে কিছুটা পূর্ব দিকে তারা রাজমহল পাহাড়ের কাছাকাছি অঞ্চলে বসবাস করতে শুরু করলো, এখন যেটা ঝাড়খণ্ডে অবস্থিত। এবং গভীর বন, বন্য জীবজন্তু, মানুষের পদচিহ্ন এতদিন পর্যন্ত যেখানে ছিল না, এই সাঁওতালরা তারা বনের জঙ্গল পরিষ্কার করে বনভূমিকে কৃষিকাজের উপযোগী করে তারা একটা ল্যান্ড, একটা জমি তৈরি করলো তাদের বসবাসের উপযোগী। যেই জমিটাকে তারা বা যেই অঞ্চলটা তারা তৈরি করলো, সেই অঞ্চলটাকে তাদের ভাষায় নতুন নামকরণ করলো। কি নাম? দামিনী কোহি, মতান্তরে দামিনী কোহ, যার মানে বাংলা মানে হলো পাহাড়ের প্রান্ত দেশ বা প্রান্ত অঞ্চল। পরবর্তীকালে আমরা দেখব এই দামিনী কোহি বা দামিনী কোহ এই অঞ্চলটাকে একটু ভিন্ন অর্থে সমালোচকরা ব্যবহার করছে, প্রশাসনিক অর্থে ব্যবহৃত হচ্ছে, রাজনৈতিক অর্থে ব্যবহৃত হচ্ছে। এই দামিনী কোহ শব্দটি নতুন মাত্রা পায় এবং এর অর্থ বোঝায় যে ট্যাক্স ফ্রি ল্যান্ড ফর সাঁওতাল। তাহলে এইভাবে সাঁওতালরা তাদের আদি ভূমি পরিত্যাগ করে খাজনা থেকে রেহাই পাওয়ার জন্য একটা নতুন অঞ্চলে নতুনভাবে বসবাস করতে শুরু করলো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এখানেও নিস্তার পেল না। এখানেও প্রবেশ করলো বহিরাগতরা, এখানেও আসলো শোষণ, অত্যাচার, লাঞ্ছনা, অন্যায়, একের পর এক, যাদেরকে সাঁওতালরা নিজস্ব ভাষায়, নিজের ভাষায় নতুন শব্দ বন্ধনে নামকরণ করলো। কি নাম? দিকু। দয় রস্যি, কয় রস্যু। কি নামকরণ করলো? দিকু। এই দিকু শব্দটি সাঁওতাল শব্দ। এটাকে যদি আমি বাংলায় রূপান্তর করি, অর্থ দাঁড়াবে প্রবঞ্চক, ঠক, জোয়াচুর। বুঝতে পারলে? এইবার এই দিকুরা এই নতুন ট্যাক্স ফ্রি ল্যান্ডকে ট্যাক্স ফ্রি ল্যান্ড রাখতে দিল না। তারা এখানেও আসলো এবং অত্যাচার এবং শোষণ চালাতে লাগলো। এই দিকু কারা? এই দিকু হলো বহিরাগত। এই বহিরাগত কারা? জমিদার, মহাজন, রেলের কর্মচারী, ইংরেজ সেনা, ইজারাদার, দর ইজারাদার, অর্থাৎ সমগ্র বহিরাগত, যারা সাঁওতাল নয়। এই ট্যাক্স ফ্রি ল্যান্ডে, এই দামিনী কোহিতে যারা অন্যায়ভাবে প্রবেশ করে এই সমস্ত নিরীহ সহজ সরল সাঁওতালদের ঠকাতে চাইল, তারাই দিকু, তারাই বহিরাগত। এইবার শুরু হবে বিদ্রোহের বীজ, রোপিত হবে বিদ্রোহের বীজ, যা তীব্র আকার ধারণ করবে, যা চূড়ান্ত পরিণতি সাঁওতাল বিদ্রোহ। বহিরাগতরা কি করলো? জমিদাররা কি করলো?
ওই রাজমহল অঞ্চল, এই অঞ্চলও ইংরেজদেরকে একটা খাজনা দিয়ে দিল। ইংরেজরা বলল আমরা বাৎসরিক এই টাকাটা পেলাম, এবার তোমরা কি করো করো। জমিদার বা মহাজন তো যেই টাকাটা ইংরেজদের দিল তার চেয়ে বেশি মুনাফা লাভ করতেই যাবে। তাই ওই অঞ্চলের সাঁওতালদের উপর জোর জুলুম করে আরো বেশি খাজনা যতটা সংগ্রহ করা যায় চেষ্টা চলল। আর এর ফলেই শুরু হয় নিপীড়ন, শোষণ। এই তো গেল জমিদার এবং মহাজনদের। এছাড়াও এই সময় বহিরাগত অনেকে ব্যবসা করতে আসতো এই দামিনী কহিতে। তারা কি করলো? এই যে সাঁওতালরা কৃষিজীবী সম্প্রদায়, এদের ভিত্তি কৃষি, তাই কৃষিজ যে সমস্ত শস্য তারা উৎপাদন করত, সেগুলো কেনার সময় একরকম বাটখারা ব্যবহার করত, বিক্রির সময় তারা আবার একরকম বাটখারা ব্যবহার করত। বুঝতে পারলা? অর্থাৎ এই বাইরের যারা দিকু, যারা ব্যবসায়ী, তারা এই দামিনী গেহেতে প্রবেশ করলো এবং সাঁওতালদের উৎপাদিত শস্য, কৃষিজ ফসল এগুলো এমন বাটখারা ব্যবহার করলো যাতে ব্যবসায়ীদের পক্ষে লাভজনক হয়। 1 কেজিটাকে অনেক অনেক বেশি করে নিল, যাতে অনেক বেশি শস্য তাদের ব্যবসায়ীদের পক্ষে যায়। এইভাবে ঠকাতে শুরু হলো, যেটাকে খাস বাংলায়, চলিত বাংলায় বলে কেনারাম বেচারাম বাটখারা। শুধু তাই না, 1853 সালে যোগাযোগ ব্যবস্থা রূপে সমগ্র ভারতবর্ষে কি চালু হয়েছিল? রেলপথ। সেই সময় রাজমহল, পাহাড়, এই পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে রেলপথের নতুন নির্মাণ শুরু হয়। আর রেল কর্মচারীরা তারাও দামিনী কহিতে প্রবেশ করে এবং এই সরল মানুষগুলোকে শোষণ করতে শুরু করে, ঠকাতে শুরু করে। শুধু তাই না, ব্রিটিশ কোম্পানি এই সময় একটা ছাড়পত্র দিয়ে দেয় যে তারা খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য কিছু মিশনারি ভারতবর্ষে চলে আসে এবং তারা নিজেদের স্বাধীন মতো ধর্ম প্রচার করতে শুরু করে। এই খ্রিস্টান মিশনারিরাও এই দামিনী কহিতে প্রবেশ করে এবং এই সাঁওতাল যাদের ধর্ম ছিল হিন্দু, তাদেরকে জোর করে বলপূর্বক ধর্মান্তরিত করে। শুধু তাই না, ব্রিটিশ সেনারা বলপূর্বক দামিনী কহিতে প্রবেশ করে তাদের সাঁওতালদের যে গৃহপালিত পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো ছিনিয়ে নিত। রেহাই পেত না সাঁওতাল রমণী, সাঁওতাল নারীও শারীরিক মানসিক অত্যাচার থেকে, যার ফলে বিদ্রোহের আগুন জ্বলতে থাকে গ্রামে গ্রামে, সাঁওতালদের মনে মনে। কিন্তু প্রেক্ষিত পাচ্ছিল, কিন্তু নেতার অভাব ছিল। এই সময় সমস্ত সাঁওতালদের প্রতিনিধি রূপে 2 জন উঠে আসে। তোমরা জানো সেগুলো, নাম দুটো, সিধু এবং কানু। তাদের নেতৃত্বে 23,000 সাঁওতাল একত্রিত হয় এবং এই সমস্ত ডিকুদের বিরুদ্ধে গর্জে ওঠে। তারই ইতিহাস এখন আমরা আলোচনা করব। মনে রাখবে, 30 জুন 1855, আবার বলছি তারিখটা কত? 30 জুন 1855। সিধু এবং কানুর নেতৃত্বে 23,000
বা আরও বেশি সাঁওতাল একত্রিত হয় দামিনী কহির ভাকনার দিহি। কি নাম? ভাকনার দিহি একটি জায়গা, বিশাল বড় মাঠ। সেই মাঠে একত্রিত হয় এবং কিছুটা উঁচু জায়গায় সিধু বক্তৃতা দিতে থাকে এবং তার সাথে ছিল তার ভাই কানু, এবং হাজার হাজার সাঁওতাল তাদের বক্তৃতা শুনতে থাকলো। সিধু ঘোষণা করলো, ঠাকুর বলেছে আমাদের হুল করতে হবে। ঠাকুর কারা? এই সাঁওতালরা যাদেরকে আরাধ্য দেবতা মানত, সেই ঠাকুর, তারা তাদের তখন ধর্ম হিন্দু ছিল। এই ঠাকুর স্বপ্নে সিধুকে দেখিয়েছেন যে তোমাদের পিঠ ঠেকে গেছে, তোমরা গর্জে ওঠো, না হলে তোমাদের অস্তিত্ব থাকবে না। তাই সমস্ত সাঁওতালকে অনুপ্রাণিত করলো যে আমাদের হুল করতে হবে, আমাদের এই দিকুদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে, আমাদের নিজস্ব অধিকার ফিরিয়ে আনতে হবে। এইভাবে উদ্বুদ্ধ করার সঙ্গে সঙ্গে হাজার হাজার সাঁওতাল নারী, রমণী, নর, শিশু সকলের মুখ থেকে প্রতিধ্বনিত হতে থাকলো হুল হুল হুল। এইভাবে চারদিকে ছড়িয়ে পড়ে বিদ্রোহটা। বীরভূম, বাঁকুড়া, ছোটনাগপুর, মানভূম, ধলভূম, রাজমহল বিস্তীর্ণ অঞ্চলে একটা বিদ্রোহের সুর রণিত হতে থাকে এবং যা আগুনের ফল্গু ধারার মতো প্রস্ফুটিত হয়ে ওঠে। এই মনে রাখবে, এই বিদ্রোহটি শুধু সিধু এবং কানুরাই নেতৃত্ব দেয়নি, এছাড়াও ছিল চাঁদ, ভৈরব দুভাই, ছিল বীর সিংহ, ছিল কালো প্রামাণিক, ছিল ড্রমন মাঝি প্রমুখ। ধীরে ধীরে 23,000 থেকে 50,000 সাঁওতাল একত্রিত হয় এবং এই শোষণের বিরুদ্ধে গর্জে ওঠে এবং সাঁওতাল বিদ্রোহ এক ভয়ঙ্কর রূপ নেয়। তারা অনুভব করতে থাকলো, এক সময় আমরা আমাদের পিতৃপুরুষ যেই জমিতে চাষ করত, যেই জমিতে কোনো চাষ করার জন্য কোনো খাজনা দিতে হতো না, যেখানে আমরা শৃঙ্খলাবদ্ধভাবে পারস্পরিক স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার আলিঙ্গনে আমরা বড় হয়ে উঠেছি, সেই জায়গা তো আমাদের ত্যাগ করতেই হলো বাইরের লোকেদের আক্রমণে। আবার নতুন জায়গা আমরা তৈরি করলাম নিজেদের মতো করে, সেখানেও রেহাই নেই। তাই আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আমাদের সমস্ত জাতিকে, আমাদের সমস্ত সম্প্রদায়কে এক হতে হবে এবং এই সমস্ত বহিরাগতকে হটিয়ে দিতে হবে। বিদ্রোহের আকার এমন চরম আকার নিল, জমিদার, মহাজন একের পর এক নিহত হতে থাকলো। রক্ষা পেল না ব্রিটিশ সেনাও। ইজারাদারদের হত্যা করা হলো। সিধু ঘোষণা করলো, যার কাছে যা যা অস্ত্র আছে, তীর, ধনুক, বল্লম, বর্ষা, লাঠি, যা যা আছে সব নিয়ে এসে এই সমস্ত বহিরাগতদের বিরুদ্ধে গর্জে ওঠো, তাদেরকে এই অঞ্চল থেকে বের করে দাও। এবং তাই হলো, হাজার হাজার দিকুকে হত্যা করা হলো। আর এই জিনিসটা তখন ভারতবর্ষের প্রধান শাসক ইংরেজ কোনোভাবেই মেনে নিতে পারল না। তারা অনুভব করলো, এই বিদ্রোহ যদি আজকে দমন না হয়, একদিন হয়তো সমগ্র ভারতবর্ষব্যাপী অন্যান্য সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে আমাদের ব্যবসা বাণিজ্যকে, আমাদের আধিপত্যকে ভুলুণ্ঠিত করবে। আমাদের এই ভারতবর্ষে হয়তো আর থাকা সম্ভব হবে না। তাই ইতিপূর্বে ইংরেজরা দমন করে এসেছে কোল বিদ্রোহ, সেই কোল বিদ্রোহের অভিজ্ঞতা নিয়ে সাঁওতাল বিদ্রোহকে নৃশংসভাবে, শোচনীয়ভাবে দমন করল। ইংরেজদের কামানের সামনে
সিধু কানুর নেতৃত্বাধীন বিদ্রোহ ধূলিসাৎ হয়ে যায়। ভারতদেশ সুপ্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসা অস্ত্রশস্ত্র আজ কামানের সামনে, আধুনিক অস্ত্রের সামনে মাথা নত করে দেয়। এক্ষেত্রে একটা প্রশ্ন তোমাদের আসে, এই বিদ্রোহ দমন করার সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুর্শিদাবাদের নবাবের সাহায্য নেয়। মুর্শিদাবাদের নবাব প্রায় 26টা গ্রাম, বড় বড় হাতির পদহেলনে, মানে পায়ের পৃষ্ঠে, পদপৃষ্ঠে গ্রামগুলোকে তছনছ করে দেয়। এরপরে আর কোনোদিন এই সহজ সরল নিরীহ সাঁওতালদের আর বিদ্রোহ মাথা চড়া দিয়ে ওঠেনি। আর কোনোদিন এই সম্প্রদায়টি, এই আদিবাসী সম্প্রদায়টি আর কোনোদিন বিদ্রোহ করেনি। কিন্তু বিদ্রোহ না করলেও তারা যে ব্রিটিশের বিরুদ্ধে, দিকুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করছিল, সেই প্রতিবাদের ফলস্বরূপ তারা পেল সাঁওতাল পরগনা। 1856 সালের শেষের দিকে ব্রিটিশ সরকার এই বিদ্রোহকে পুরোপুরি দমন করতে সক্ষম হলেও তার অনুভব করতে থাকে স্বাধীন চেতা এই জাতিকে আর খেপানো যাবে না। স্বাধীন চেতা এই সম্প্রদায়ের মানুষগুলোকে নিয়েই আমাদের চলতে হবে, তাদের বিরুদ্ধে অন্যায় করা যাবে না। তাই তারা নতুনভাবে ভাবতে থাকলো, তারা তাদের এই বিদ্রোহের কারণগুলোকে এবং নিরসনের অর্থাৎ উত্তরণের পথ খুঁজতে থাকলো। এইভাবেই তৈরি হয় সাঁওতাল পরগনা, এবং সেই পরগনায় সাঁওতালদের নিজস্ব অধিকারকে ফিরিয়ে দেওয়া হয়। কৃষির প্রতি, কৃষিকাজের প্রতি তাদের যে ট্যাক্স ফ্রি, তাকে মান্যতা দেওয়া হয়। বনের ওপর তাদের যে অধিকার, সেই অধিকারকে ফিরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, জমিদার, মহাজন, ইজারাদার, দর ইজারাদার যারাই ওখানে ব্যবসা করতে যাবে বা পরবর্তীকালে যাওয়ার পরিকল্পনা করবে, তাদেরকে ন্যূনতম খাজনার মাধ্যমেই ওখানে যেতে হবে। এই সমস্ত নিয়ম রীতি তৈরি করে দেয়। শুধু তাই না, 1855 সালের এই সাঁওতাল বিদ্রোহকে বলা হয় তার 3 বছর পরে সংগঠিত হওয়া 1857 সালের মহাবিদ্রোহের পদধ্বনি। ভারতবর্ষের ইতিহাসে এই সাঁওতাল বিদ্রোহ, আদিবাসী এই বিদ্রোহটি ব্রিটিশদের ভিত কাঁপিয়ে দেওয়ার মতো বড় আন্দোলন না হলেও ব্রিটিশের চিন্তা চেতনা বীক্ষণে নাড়া দিয়ে গিয়েছিল যে ভারতবর্ষ শাসন করতে গেলে কোনো অন্যায় এবং অত্যাচার এবং শোষণ যদি আমরা করি, তাহলে আমাদের আরেকবার ভেবে চিন্তে করতে হবে। যাই হোক, আজকের ক্লাসটা এইটুকুই। আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই ক্লাসটা তুলে ধরলাম এবং এখান থেকে যা যা প্রশ্ন আসার কথা মোটামুটি আসে সেগুলোই আলোচনা করলাম। তবুও আরেকবার আমি একটু রিভিশন করে দিচ্ছি, তোমরা সাথে সাথে আমাকে একটু ফিডব্যাক দাও। বলো, দিকু শব্দের অর্থ কি? একসাথে সবাই বলো, দিকু শব্দের অর্থ কি? দিকু কারা? জোরে বলো। মহাজন, জমিদার, ইজারাদার, দর ইজারাদার, রেলের কর্মচারী, ইংরেজ সেনা, সবাই দিকু। এই সাঁওতাল বিদ্রোহ কোন বছর হয়? 1855 সালের তারিখ, ডেটটা 23শে জুন। গুড। এখানে দামিনী কহি একটা শব্দ আছে, এই শব্দটার অর্থ কেউ বলতে পারবে? পাহাড়ের। এই দামিনী কহি বা দামিনী কোহ তৈরির আগে সাঁওতালরা কোথায় থাকতো? বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, ছোটনাগপুর। আচ্ছা, তোমরা বলো, ব্রিটিশ সরকার যখন এই সাঁওতাল বিদ্রোহ দমন করে তখন কোন জায়গার নবাবের সাহায্য নিয়েছিল? এই সাঁওতাল বিদ্রোহ দমন করা হয় কোন সময়?
1856 সালের শেষের দিকে। এই সাঁওতাল বিদ্রোহের একটা সুদূর প্রসারী প্রভাব কেউ বলতে পারবে? মহাবিদ্রোহ আর সাঁওতাল পরগনা। ভেরি গুড। তাহলে আজকে আমরা এতটুকুই আলোচনা করলাম, এর পরবর্তীকালে আমরা আরও ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।